আমার তারাপীঠে দ্বিতীয় দিন। আর সকালে উঠেই আমি ডিসিশন নিয়েছি যে আজকে যাব মূলটি। এখান থেকে মূলটির ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। তো একটা আমি টোটো বুক করে নিয়েছি আর সাইড ট্যুর করতে চলেছি মূলটি। তাহলে চলুন সমস্ত জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। গিয়ে দেখা হচ্ছে মূলটি। রৌদ্রকরোজ্জ্বল দারুণ সুন্দর একটি তারাপীঠের সকাল। নীল আকাশের নিচে মাখা মাখা সোনালি রোদ্দুরে ভিজে আমার টোটো তারাপীঠ শহর ছাড়িয়ে ছুটে চলল ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার শিকারিপাড়া ব্লকে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মন্দিরময় গ্রাম মূলটির উদ্দেশ্যে। বাই রোড তারাপীঠ থেকে মূলটির শর্টেস্ট ডিস্টেন্স হলো 19 থেকে 20 কিলোমিটার। মূলটির নিকটতম রেল স্টেশন রামপুরহাট জংশন রেল স্টেশন। মূলটি থেকে যার দূরত্ব প্রায় 18 কিলোমিটার। তারাপীঠ রোড ধরে কিছুক্ষণ চলার পর আমার টোটো বাম দিকে বাঁক নিয়ে চলল সাঁইথিয়া কোটাসুর রামপুরহাট রোডের উদ্দেশ্যে। হাইরোড ধরে কিছুক্ষণ চলার পর রেলওয়ের আন্ডারপাস পার হয়ে দৃশ্যপটে ফুটে উঠল ফাঁকা মাঠ, লাল মাটি আর খেজুর গাছের দেশ। চারিদিকে সবুজ ধানক্ষেতের সবুজ, দূরে উল্টানো ডাবার মতো আকাশের প্রান্তরে দিকচক্রবালে মিশেছে আকাশের নীলের সঙ্গে। মাঝে মাঝেই দেখা মিলছে ছোটখাটো বেটে বেটে খেজুর গাছের সাথে। আর এই খেজুর গাছগুলো বীরভূমের এক বিশেষ বৈশিষ্ট্য। ধান ক্ষেত, মাঝে মাঝে মেঠো নালা, দল বেঁধে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ, লাল মাটির রাস্তা, কখনো বা ছোট পাড়া, রাস্তার পাশে ঝোপ বেঁধে দাঁড়িয়ে থাকা বৃহৎ বৃক্ষরাজি এবং শেষমেশ একটি ইউক্যালিপটাসের প্রান্তর পার হয়ে এসে পড়লাম পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারে। রাস্তার পাশে মাথার ওপর যে বোর্ড ক্রস করছি সেটাই এই বর্ডার নির্দেশ করে। আর এর কিছু পরেই এসে হাজির হলাম মৌলাক্ষা মায়ের মন্দিরের সম্মুখে। অর্থাৎ আমি এখন পৌঁছে গেছি রাজা বাজ বসন্তের দেশ মূলটি। আমি এখন এসে হাজির হয়েছি মৌলাক্ষী মায়ের মন্দিরের সামনে, যেটা মৌলটিতে অবস্থিত। আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল না, এটা হলো ঝাড়খণ্ড স্টেট। আর দেখুন আমার পিছনে মন্দিরের বিশাল বড় গেট। আগে মন্দিরের বাইরের চত্বরটা একটু দেখে নিন। এটা রাস্তা এবং রাস্তার ওই পাশে কিছু দোকানপত্র রয়েছে। আর এটাই হলো মৌলাক্ষী দেবীর মন্দিরের প্রধান গেট। রাস্তার পাশেই মন্দির চত্বরে প্রবেশের প্রধান তোরণ। তোরণের প্রকৃতি একটু ভিন্ন প্রকৃতির। যে পাশে তোরণ রয়েছে তার বিপরীতে কিছু চা, বিস্কুট, মিষ্টি ও টিফিনের দোকান রয়েছে। যদি আপনাদের টিফিন বা চায়ে গলা ভিজিয়ে নেওয়ার প্রয়োজন হয় তাহলে পাশের এই দোকানগুলোর সাহায্য নিতেই পারেন। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। ঢোকার মুখেই রয়েছে হনুমান মন্দির। আর ভিতর থেকে এরকম একটা অ্যাটমসফিয়ার আপনারা দেখতে পাবেন। আর পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে আপনারা ডালা কিনতে পারেন এবং মন্দিরে পুজো দিতে পারেন। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে মন্দিরের ভিতর। অসাধারণ সুন্দর পরিবেশ। আপনাদেরকে তো আসার রাস্তাটা দেখালাম, সুন্দর প্রকৃতি আছে, দারুণ, সব মিলিয়ে দারুণ।
প্রকৃত মন্দির চত্বর একটি মাঝারি মাপের উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর পাঁচিল সংলগ্ন প্রথম গেট পার হয়ে দেখা যায় আরও একটি ফটক রয়েছে, যা পার হলেই চোখে পড়ে প্রধান মন্দিরের সঙ্গে আরও বেশ কয়েকটি মন্দির এবং গাছগাছালিতে পরিপূর্ণ প্রধান মন্দির চত্বর। শেষ ফটক পার হয়ে দেখা যায় মূল মন্দিরের সম্মুখে রয়েছে বেশ সুন্দর একটি নাট মন্দির। এটা মৌলাক্ষী মায়ের মন্দির চত্বর, আর ওটা প্রধান মন্দির। দেখুন, এখন আমার সম্মুখে বাংলার দোচাল রীতিতে নির্মিত ছোট বারান্দাযুক্ত মৌলিক্ষা মায়ের প্রধান মন্দির। প্রায় 400 বছর আগের কথা। তৎকালীন সময়ে ঘন জঙ্গলে ঢাকা এই অঞ্চলে পাওয়া গিয়েছিল একটি ভগ্নপ্রায় পোড়ো মন্দির, যার মধ্যে অবস্থান করছিল এই ধরিণ মূর্তি। ঐতিহাসিকদের মতে বৌদ্ধ তান্ত্রিক বজ্রযানীদের আরাধ্য ছিলেন এই ধরিণ মুখমণ্ডল সর্বস্ব দেবী মূর্তি, যা প্রধানত লাল ল্যাটেরাইট পাথরে নির্মিত। মন্দিরের গর্ভগৃহে মায়ের বাম দিকে রয়েছে একটি পাথর, যা কাল ভৈরব হিসাবে পূজিত হন। তবে মৌলাক্ষী মাতা এখানে সিংহবাহিনী মা দুর্গা রূপে পূজিত হন। মন্দিরের গর্ভগৃহের সম্মুখে ছোট একফালি সরু বারান্দা। বারান্দার ঢালু ছাদ থেকে ঝুলে রয়েছে বেশ কয়েকটি ঘণ্টা, আর স্থাপত্যে প্রাচীনত্বের ছাপ সর্বত্র, যার সম্মুখে রয়েছে 3টি খিলানযুক্ত প্রবেশপথ। আর এখান থেকেই সম্মুখে দেখা যাচ্ছে বেশ প্রশস্ত নাট মন্দির। মৌলাক্ষী মায়ের মন্দিরে এসে এখন আমি পেয়ে গেছি পুরোহিত মশাইকে। চলুন তার মুখ থেকে এই মন্দিরে কিছু কথা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। দাদা, আপনি এই মন্দিরের পুরোহিত? আমি এই মন্দির আপনি একটু আপনার নামটা বলুন। জয়দেব চৌধুরী পান্ডা। আচ্ছা, এই মন্দির সম্বন্ধে আমাকে একটু বলুন। আমরা তো বিশেষ কিছু জানি না, বাবারা সব জানতেন, কিন্তু বলা যায় যে শোনা যায় এখন বর্তমানে বামদেব এখানে বাল্য জীবনে পুজো পার্বণ করতেন, বাসন মাজতেন, ভোগের থাল ধুতেন, ফুল তুলতেন, যেগুলো কাজগুলো বটে মায়ের এখানে করতেন উনি। ওনার এখানে হচ্ছে মাসির বাড়ি, গ্রামের ভিতরে মাসির বাড়ি, ওটা মানে এখানে মাসির বাড়ি আছে? মাসির বাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে, সেই বাড়ি কি এখনো আছে? হ্যাঁ, সেই এবং স্ট্যাচু বামদেবের তৈরি করা আছে। এখানে শঙ্কর ত্রিশূল রেখে দিয়ে চলে গেছে, ওইটা হচ্ছে বামদেব মন্দির। আচ্ছা, ওই ওই যে কোনায় মন্দিরটা, হ্যাঁ, বামদেব? ওইটা হচ্ছে বামদেব মন্দির, ওইটা বামদেবের স্ট্যাচু আছে এবং শঙ্কর ত্রিশূলটা রেখে গিয়েছে, সেটাও আছে। আচ্ছা, কেমন বামদেব প্রথম জীবনে বাল্য সাধনায়। আর আপনারা কি এখানে বংশ পরম্পরা? হ্যাঁ, এটা আমাদের বংশ পরম্পরা, মানে বামদেবের আমল থেকে আপনারা আছেন? হ্যাঁ, তার আগে থেকে। আচ্ছা, আমাদের পিতা পুরুষ থেকে চলে আসছে বংশ পরম্পরা। ধন্যবাদ দাদা। হ্যাঁ, তাহলে এখানে তো তারাপীঠের সঙ্গে এর একটা রিলেশন আছে? হ্যাঁ, রিলেশন আছে। আজকে চতুর্দশীর দিনে যে মা তারা পশ্চিম বাহিনী বসবেন, মাও থাকেন পশ্চিম বাহিনী, ওনাদের সঙ্গে একটা সম্পর্ক, আচ্ছা, মানে বিশেষ সম্পর্ক আছে। মা বেরিয়ে বাইরে বেরোন, তারা মা এই মায়ের সঙ্গে একটু বিশেষ সম্পর্ক আছে। আচ্ছা, এটা ওই আমাদের বামদেব, এটা কি ছোট মা বলতেন, এরকম কিছু একটা ব্যাপার আছে? না, বাল্য জীবনে যদি এখানে সব কর্তরত কাজ করেছে, হ্যাঁ, তাহলে এইটাই ভাব বড় মা। আচ্ছা, এটা বড় মা আর উনি হচ্ছে ছোট। ছোট। আচ্ছা, ধন্যবাদ দাদা। হ্যাঁ, জয় মা মল্লিকা। মৌলাক্ষী দেবীর মন্দিরে এটা হলো বামদেবের মন্দির। এখানে বামদেবের স্ট্যাচু রয়েছে। বামদেবের মামার বাড়ির কোনো আত্মীয় তৎকালীন সময়ে এই মলুটি গ্রামের জমিদারের সেরেস্তায় কাজ করতেন। তারই উদ্যোগে বামাখ্যাপা তার কৈশোর জীবনে মৌলাক্ষী মায়ের মন্দিরে ফুল তোলার কাজ পেয়েছিলেন। হলে কি হবে, তিনি যে বামদেব, বামাখ্যাপা তারামায়ের খ্যাপা ছেলে, তিনি ফুল তুলতে গিয়ে হয়ে যেতেন ভাবে বিভোর। পঞ্চমুখী জবাতে দেখতে পেতেন মা তারাকে, আর ফুল ধরে সমাধিস্থ হয়ে থাকতেন বেশ কয়েক ঘন্টা। আর এতেই সঠিক সময়ে ফুলের জোগান না পেয়ে পুরোহিত মহাশয় জমিদারের নিকট অভিযোগ জানান। জমিদার অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তে এসে বাগানে খ্যাপা বাবাকে ভাব সমাধিস্থ অবস্থায় দেখতে পান। সময় নষ্ট করছেন ভেবে নিয়ে অভিযোগ সত্য বলে মনে করেন আর খ্যাপা বাবাকে বিতাড়িত করেন। বামদেব বিতাড়িত হলেন বটে, কিন্তু রেখে গেলেন
তার মূর্তির পাশে রাখা ওই শঙ্খ ও ত্রিশূল, যা আজও বর্তমান। আর এই বামদেব মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির, তার পাশে যূপকাষ্ঠ, যা প্রাচীন আমল থেকে মেষ, শাক, মহিষবলির সাক্ষী। বামদেব জীবনের প্রথম দিকে এই মায়ের মন্দিরে কাজ করতেন এবং পরবর্তীকালে তিনি তারাপীঠ মন্দিরে তারা মায়ের কাছে যান। তিনি এই কারণে মৌলিক্ষামাকে বড় মা এবং মা তারাকে ছোট মা বলে ডাকতেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মৌলক্ষা মায়ের মন্দিরের একদম ভিতরে, মন্দির চত্বরের মধ্যে। আর পিছনে বহু পুরনো আমলের সেই মায়ের মন্দির দেখুন। এখানে বামদেবের মন্দির রয়েছে, সেটা তো আপনাদের দেখালাম। আর খুব সুন্দর পরিবেশটা, চারদিকে কি সুন্দর পাখির মিষ্টির সুর, যেটা কল্পনা করতে পারবেন না। আমি যে শহর থেকে বহু দূরে চলে এসেছি তার প্রমাণ যেন আকাশে, বাতাসে এবং গাছপালা সমস্ত কিছুর মধ্যে প্রকাশিত হচ্ছে। মায়ের মন্দির, তার সামনে রয়েছে নাট মন্দির, আর তারপরে রয়েছে একটি শিবের মন্দির, তারপরে বামদেবজির মন্দির। এইবার চোখ বোলানো যাক ইতিহাসের পৃষ্ঠায়। ভারতবর্ষের ইতিহাসে সময়টা মুঘল আমল। দিল্লির মসনদে তখন মুঘল সম্রাট শাহজাহান। তখন এই মূলটি গ্রাম সুবা বাংলার অন্তর্গত একটি অঞ্চল ছিল। তখন এই অংশে রাজত্ব করতেন নানকর রাজ্যের রাজা বাজ বসন্তের বংশধর রাখোর চন্দ্র রায়। মৌলিক্ষা মায়ের উৎপত্তির ইতিহাসের পিছনে রয়েছে ওই রাখোর চন্দ্র রায়ের সঙ্গে জড়িত এক কাহিনী। সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। কথিত আছে এক রাত্রে রাজা রাখোর চন্দ্র স্বপ্নাদেশ পান এই বলে যে সিংহবাহিনী মা দুর্গার আর এক রূপ মৌলিক্ষা মা বহু দিন ধরে ঘন জঙ্গলে পোড়ো মন্দিরে আবদ্ধ হয়ে রয়েছেন, তাকে উদ্ধার করে পূজার ব্যবস্থা করতে হবে। স্বপ্নাদেশের পর রাজা রাখোর চন্দ্র রায় তার কুলপুরোহিত দণ্ডস্বামীকে নিয়ে ঘন জঙ্গলে স্বপ্নাদেশের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করতে বের হন। আর সত্যই ঘন জঙ্গলের মধ্যে একটি বহু পুরানো অব্যবহৃত মন্দিরের মধ্যে মুখমণ্ডল সর্বস্ব দেবী মূর্তিটি খুঁজে পান। আর তারপরই মূর্তির পুনঃপ্রতিষ্ঠা এবং মন্দিরের সংস্কার করা হয়, যার পর থেকেই আজও তিনি পূজিত হয়ে আসছেন এই মন্দিরে। মায়ের মন্দিরে ভোগও পাওয়া যায় এবং ভোগ পেতে হলে কিভাবে ভোগ পাবেন তার বন্দোবস্তটা একটু শুনে নিন। দাদা, মায়ের মন্দিরে কি প্রতিদিন ভোগ হয়? প্রতিদিন ভোগ হয়। এটা ভোগটা ভোগের জন্য কি কুপন কাটতে হ্যাঁ, হয়? কুপন কাটতে হয়। কটা থেকে কটা? 10টা থেকে। আচ্ছা, 10টা থেকে। এই কুপন 10টা থেকে 11টা পর্যন্ত কাটি। আচ্ছা, আর একদিন আগে কাটলেও হবে। একদিন আগে কাটলেও হবে, একদিন দুদিন আগে কাটলেও হবে। আচ্ছা, কুপন কত করে? 70 টাকা। 70 টাকা করে কুপন। আর এই ভোগ কখন থেকে খাওয়ানো হয়? এই একটা। একটার সময় থেকে ভোগ হ্যাঁ। বন্দোবস্ত করা হয়। হ্যাঁ। আর একটি ফোন নাম্বার আছে আপনাদের? হ্যাঁ, ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা একটু বলুন। 6299440473। আচ্ছা, এই নাম্বারে ফোন করেও ভোগ কন্ট্যাক্ট করা যেতে পারে। হ্যাঁ। ধন্যবাদ দাদা। হ্যাঁ। নাট মন্দিরের সম্মুখে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। তবে উৎপত্তির বিচারে মায়ের মন্দির অনেক বেশি পুরানো বলেই মনে হয়। বাংলার চারচাল রীতি বিশিষ্ট এই শিব মন্দিরের লিঙ্গ যে বেশ প্রাচীন তা দেখলেই বোঝা যায়। এই প্রাচীন শিবলিঙ্গে বিরাজমান শিবজিকে আমি জানালাম আমার অন্তরের প্রণাম। মৌলক্ষা মায়ের মন্দির দেখার পরে আমি মলুটিতে চলে এসেছি আর একটা জায়গায়। এটা হচ্ছে বামদেবজির মাসির বাড়ি। আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বামদেবের নিজের বাড়ি, এখন দেখুন মাসির বাড়ি। তার সঙ্গে বামদেবের একটা ছোট মন্দির রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সংরক্ষিত নয়, বহুদিনের পুরানো বাড়ি। এটা হচ্ছে বামদেবের মাসির বাড়ি। সম্ভবত সামনেটাই ছিল উঠান, আর তার সঙ্গে এটা হলো
বামদেবের মন্দির। বামাখ্যাপার মামার বাড়ি ছিল সাঁইথিয়ার পাশে নবগ্রাম, আর মাসির বাড়ি হলো এই মুলুটি গ্রামের এই স্থানে। আদি বাড়ির স্থানেই বামদেবের মন্দির নির্মিত হয়েছে। পাশেই রয়েছে তাদের জ্ঞাতি আত্মীয়দেরই বাসগৃহ। আর মুলুটি গ্রামের প্রসিদ্ধির সঙ্গে জড়িয়ে রয়েছেন বামদেব, যার নিদর্শন যেমন রয়েছে মৌলিক্ষা মায়ের মন্দিরে, তেমনই রয়েছে বামদেবের মাসির বাড়ির এই ক্ষেত্রটিতেও। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো ঝাড়খণ্ডের বামদেবের বিচরণ ক্ষেত্র। এই বামদেবজি ছোটোবেলায় যে জায়গাটায় বিচরণ করতেন সেই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এর পাশে যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো এখানে পুজো করেছেন। এই অঞ্চল হলো বামদেবের স্মৃতি বিজড়িত জায়গা। এখানে রয়েছে পরপর 3টি শিব মন্দির, আর পাশেই বামদেবের মাসির বাড়ি রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে বামদেব তলা। আপনাদেরকে বোর্ডটা একটু দেখাই। দেখুন, সামনে একটি গ্রিন বোর্ড রয়েছে, বাংলায় এবং হিন্দিতে লেখা রয়েছে, যেহেতু ঝাড়খণ্ড বামতলা। আমি একটু ভুল বলেছি, জায়গাটার নাম হচ্ছে বামতলা, যেটা বামদেবজির নাম থেকে এসছে, বামতলা। আর এই বোর্ডটাতেও কিন্তু লেখা রয়েছে, আবছা হয়ে গেছে। আর এই জায়গাটা যে অ্যারো রয়েছে, এটাই হচ্ছে মাসির বাড়ি যাওয়ার রাস্তা। একটু গিয়েই মাসির বাড়ি, যেটা আমি দেখালাম আপনাদেরকে। এখন আমি যে গ্রামটার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আমি সত্যিই আশ্চর্য হয়ে যাচ্ছি। এই গ্রামটা হচ্ছে কালী এবং শিবময়। যেখানেই যাচ্ছি প্রত্যেকটা মোড়ে একটা করে মন্দির রয়েছে, এবং সেগুলো কিন্তু বহু প্রাচীন শিব মন্দির নয়, কালী মন্দির। আপনাদেরকে যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে, এখানে বেশ কিছু শিব মন্দির রয়েছে, সেগুলো একটু এক্সপ্লোর করা যাক। দেখুন, এখানে বাংলা এবং হিন্দিতে লেখা রয়েছে শিব মন্দির, আর এই চত্বরটা শিব মন্দির এবং অন্যান্য সমস্ত মন্দিরে পরিপূর্ণ। মৌলিক্ষা মা ছাড়াও এই মুলুটি গ্রামে শিব, দুর্গা, কালী, বিষ্ণু উপাস্য দেবদেবী হিসাবে বিরাজ করছেন বিভিন্ন স্থানে ও বিভিন্ন মন্দিরে। এখানে বোর্ড দেওয়া রয়েছে দুর্গা মন্দির, শিকির বাড়ি। বহু পুরানো, দেখে বুঝতে পারছেন বহু পুরানো এই মন্দির এবং বাড়ি। আর দেখুন, এই জায়গাটাকে ভিউটা দেখুন, বুঝতে পারবেন যে কত মন্দির রয়েছে এখানে। মানে এটা মন্দির তলা বলতে পারেন, একাধিক মন্দির রয়েছে, একাধিক। চলুন একটু রাস্তার ওই পারে নিয়ে যাই আপনাদের। তার আগে মন্দিরের শিবজিদের একটু দর্শন নেওয়া যাক। সম্মুখে হেঁটে চললাম জোড়া শিব মন্দিরের দিকে। এখানে প্রায় প্রত্যেকটি মন্দিরই একটি উঁচু মঞ্চের ওপর অবস্থিত। সিঁড়ি দিয়ে উঠে তবেই মন্দিরের গর্ভ গিয়ে পৌঁছানো যায়। প্রতিটি শিব মন্দির হলেও প্রতিটিতে কিন্তু শিবলিঙ্গ বর্তমান নেই সব মন্দিরে পূজার রেয়াজও। এই বিশাল মন্দিরময় শিবক্ষেত্র নানকর রাজপরিবারের কীর্তির উপহার। এককালে এই অঞ্চল হয়ে উঠেছিল ধর্মীয় সমাজের পীঠস্থান। সেই কারণেই তীর্থশ্রেষ্ঠ কাশীধামের সঙ্গে তুলনা করে এই অঞ্চলকে গুপ্ত কাশী বলেও অভিহিত করা হতো। শতাব্দী প্রাচীন সব মন্দির, অসাধারণ। দেখে বোঝা যাচ্ছে পরে এগুলো আবার রিপেয়ার করা হয়েছে, কিন্তু আগে ভীষণই কারুকার্য ছিল। এই দেখুন, ওই কর্নারেও দুটি মন্দির রয়েছে, এখানেও মন্দির রয়েছে দুটো। দেখুন, মানে এখানে শিব মন্দির পাড়া বলতে পারেন, প্রচুর শিব মন্দির। প্রত্যেকটা শিব মন্দিরের কনস্ট্রাকশনের ধরন কিন্তু একই রকম। বাংলায় তখন চলছে হুসেন সাই বংশের
আধিপত্য, যাদের রাজধানী ছিল গৌড়। আলাউদ্দিন হুসেন শাহ উড়িষ্যা রাজ্য দখলে ব্যর্থ হয়ে সৈন্য সামন্ত নিয়ে ফিরে চলেছেন গৌড়ের উদ্দেশ্যে। যাত্রাপথে একদিন সৈন্যদল তাঁবু ফেলেছিল এই অঞ্চলের আশেপাশে কোথাও। সেই অবস্থানকালেই রানীর পোষা আদরের বাজ পাখি উড়ে গেল বনের মধ্যে। বাজের শোকে শোকাতুর রানীকে দেখে রাজা ঘোষণা করলেন, যিনি বাজ পাখি ধরে দেবেন তিনি পুরস্কৃত হবেন। সেই সময় এক হতদরিদ্র রাখাল বাস করতেন এই অঞ্চলে, যার নাম ছিল বসন্ত রায়। তিনি সেই বাজ পাখিকে অক্ষত অবস্থায় ধরে রাজার কাছে ফিরিয়ে দেন। রাজা খুশি হয়ে তার কথা রেখে বলেন, পরের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ঘোড়ায় চড়ে যতটা অঞ্চল তিনি ঘুরে আসতে পারবেন সেটা তার বলে পরিগণিত হবে। পরদিন বসন্ত রায় এই অঞ্চলকে কেন্দ্র করে প্রায় 16 কিলোমিটার ব্যাসযুক্ত অঞ্চল ঘুরে আসেন। আর রাজা আলাউদ্দিন হুসেন শাহ সেই সমগ্র অঞ্চল তাকে দান করে তাকে রাজা বলে ঘোষণা করেন এবং এই রাজ্যকে করমুক্ত রাজ্য বলে পরিগণিত করেন, যাকে পরে নানকর রাজ্য বলে অভিহিত করা হয়। আর বাজ পাখির সঙ্গে সম্পর্ক ছিল বলেই রাজার নাম হয় রাজা বাজ বসন্ত। আর এই শৈবক্ষেত্র রাজা বাজ বসন্তের রাজ পরিবারেরই কীর্তি। কথা বলতে বলতে এসে হাজির হলাম দারুণ কারুকার্যমণ্ডিত এক শিব মন্দিরের সম্মুখে, যার মধ্যে লিঙ্গটিও বেশ বড় আকৃতির। তখন এই এরিয়ার যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরে যে অঞ্চলে আমি ঘুরে বেড়াচ্ছি সেখানকার পূজারীকে আমি পেয়ে গেছি। চলুন একটু তার সঙ্গে কথা বলে নিই এই মন্দিরগুলোর ইতিহাস এবং মন্দির সম্বন্ধে। দাদা, আপনি এই মন্দির ক্ষেত্রের পূজারী তো? হ্যাঁ, আপনার একটু পরিচয়টা বলুন। আমার পরিচয় হয়েছে, আমি প্রকাশ ব্যানার্জি, সান্ডেলি গোত্র আমার, ব্রাহ্মণ। এখানে পুজো পাঠ করি, ছোটো মন্দির এইসব মন্দির, এবং দেখাশোনা করি। এখানে কতগুলো মন্দির আছে? 108টা টোটাল ছিল, বর্তমানে এখন 72টা। আচ্ছা, এই মন্দিরগুলো কখন নির্মিত হয়েছে? নির্মিত আপনার হয়েছে বসন্ত মুখার্জি করেছিল, বসন্ত রায় যে রাজা ছিল তখনকার। আচ্ছা, আজ থেকে 400-500 বছর আগেকার ব্যাপার। আচ্ছা, সঠিক নির্ণয় দেওয়া যাবে না। আচ্ছা, এটা কি প্রতিদিন প্রত্যেকটা মন্দিরে পুজো হয়? না, প্রতিদিন পুজো হয় না, সব মন্দিরে পুজো হয় না, আচ্ছা, কিছু কিছু মন্দিরে হয়। এই যে মন্দিরটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই সামনের মন্দিরটা কি পুজো হয় প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন পুজো হয়, 500টা হয়। আচ্ছা, 500টা আমি করি আপনার। আচ্ছা, এই ধন্যবাদ দাদা। হ্যাঁ। আমি এখন উপস্থিত হয়েছি সেই বহু পুরানো রাজবাড়ি যেখানে উপস্থিত ছিল, মানে যেখানে প্রতিষ্ঠিত ছিল সেই জায়গাটাতে। রাজবাড়ি আর নেই, তবে তার স্মৃতির জায়গা আজও আছে এবং স্মৃতি বিজড়িত প্রচুর শিব মন্দির, বিভিন্ন মন্দিরে জায়গাটা পরিপূর্ণ। আর যে জায়গাটায় রাজবাড়ি প্রেজেন্ট ছিল সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। বোর্ড লাগানো রয়েছে। রাজবাড়ি যেখানে অবস্থিত ছিল সেখানেই রয়েছে বোর্ড, তবে আজ আর রাজবাড়ি নেই। যতগুলি মন্দির এখানে অবস্থান করছে তার মধ্যে স্থাপত্যগত বৈচিত্র্য রয়েছে প্রচুর। মন্দিরগুলি প্রায় 200 বছর সময় ধরে বিভিন্ন রাজা যে তাদের শিল্পকর্ম ও ধর্মীয় অনুরাগকে প্রকাশের উদ্দেশ্যে প্রতিযোগিতায় বশবর্তী হয়ে তৈরি করেছিলেন, তা মন্দিরগুলির আকার, আকৃতি, অবস্থান, বর্তমান অবস্থা কারুকার্য বিশ্লেষণ করলেই বোঝা যায়। এখন সম্মুখে যে 3টি মন্দির সংলগ্ন অবস্থায় চোখে পড়ে তার গঠনরীতি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। একটি অনুচ্চ মঞ্চের ওপর সংলগ্ন অবস্থায় অবস্থান করছে। মন্দিরের বেশ ষড়ভুজ প্রকৃতির এবং মাথার ছাদ অনেকটা কুঁড়ে ঘরের মতো। তাই এই 3টি মন্দিরকে অনেকে একত্রে হার্ট টেম্পলও বলে থাকেন। এতগুলি মন্দিরের মাঝে এর গঠনরীতি বেশ নজর কাড়ে। এর পাশেই রয়েছে আরও কয়েকটি বাংলার 4 চাল নীতিতে নির্মিত শিব মন্দির, আরেকটি কালী মন্দির। এটা মা চৌঠাকালীর মন্দির। এর পাশেই আরেকটি শিব মন্দির রয়েছে।
মৌলি কথার অর্থ মস্তক বা মাথা, ইক্ষা কথার অর্থ দর্শন বা দেখা, দুয়ের মিলনে মৌলিক্ষা। মৌলিক্ষা মা কেবল রাজ পরিবারের কুলদেবী নয়, সমগ্র মূলটি অঞ্চল জুড়ে মা মৌলিক্ষা প্রধান আরাধ্য দেবী। এই সমগ্র অঞ্চল মা মৌলিক্ষা ও ব্রাহ্মণী নদী দ্বারা পবিত্র। রাজা বাজ বসন্তের বংশধরেরা মা মৌলাক্ষীর আশীর্বাদ ধন্য হয়েই এই শৈবক্ষেত্রের সমস্ত মন্দিরের নির্মাণ করেছিলেন। তবে মা কালীর প্রভাবও যথেষ্ট। এখানকার প্রায় 8টি মন্দির রয়েছে যা মা কালীকে উৎসর্গীকৃত, তবে অনেক মন্দিরই ভগ্নপ্রায়। চোখে পড়ার মতো বিষয় হলো এই গ্রামের লোকবসতি, যা বেশ কম বলেই মনে হলো। তবে ঝাড়খণ্ড হলেও বাংলার বেশ চল রয়েছে। এই অঞ্চলের উত্তরে বয়ে গেছে ছোট্ট চুমরে নদী এবং পূর্বে চন্দননালা নদী। এই দুই নদী মালতারা নামক স্থানে মিলিত হয়ে নূতন নামকরণ হয়েছে চিলে, যা অবশেষে তারাপীঠের নিকট দ্বারকাতে গিয়ে মিশেছে। এর পশ্চিম দিকে ঢেউয়ের মতো কিছু পাহাড় ও উচ্চভূমি দেখা যায়, যা ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। এককালে এই অঞ্চলটি ছিল মহুয়া বা মহুল গাছে পরিপূর্ণ। তার থেকেই নাম হয় মহুলটি, যা পরে মানুষের মুখে মুখে পরিবর্তিত হয়ে অপভ্রংশরূপে হয় মলুটি। আবার কারো মতে মলুটি নামটি এসেছে বাঁকুড়ার মল্ল রাজাদের মল্লহাটি থেকে। পরবর্তীকালে বাজ বসন্তের বংশধররা 4 ভাগে ভাগ হয়ে যান এবং ভোগ সুখ বড় বড় ইমারত তৈরি ব্যতি রেখে তারা মন্দির নির্মাণে প্রতিযোগিতা শুরু করেন। তাতেই ইন্ডিয়ান ট্রাস্ট ফর রুরাল হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট ITRHD এর তথ্য অনুসারে সপ্তদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে নির্মিত হয় 108টি পোড়ামাটির শিব মন্দির, যদিও বর্তমানে তার মাত্র 72টি অবশিষ্ট আছে। বাজ বসন্তের রাজবংশের রাজারা তাদের কুলদেবী মৌলাক্ষী মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। প্রায় প্রত্যেকটি মন্দির গাত্র পোড়ামাটির টাইলস দ্বারা পরিবৃত, টেরাকোটার কাজে সুসজ্জিত। অসাধারণ সুন্দর সব কারুকার্য নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলে মন ভরে ওঠে। এগুলি নিছক মন্দির নয়, তার সঙ্গে রয়েছে সুচারু শিল্পকলার বহিঃপ্রকাশ, যা প্রমাণ করে নানকর রাজ্যের রাজাদের কেবল ধর্মপ্রীতি ছিল না, তারা ছিলেন শিল্পের পৃষ্ঠপোষক। বর্ধমানের নবাবহাট ও কালনায় বর্ধমান রাজাদের সৃষ্টি 108 শিব মন্দির রয়েছে। তবে সেই 108 শিব মন্দির থেকে এই মূলটির 108 শিব মন্দির সম্পূর্ণরূপে ভিন্ন প্রকৃতির, যদিও বর্তমানে তার 72টি মাত্র অবশিষ্ট রয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি মন্দিরের প্রবেশপথে খিলানের ওপর পোড়ামাটির কারুকার্য, ফুটে উঠেছে দেবদেবীর চিত্র, শিকারের চিত্র। আবার সমগ্র টাইলসগুলো বিভিন্ন ডিজাইন দিয়ে চতুর্দিকে আবৃত। বর্তমানে GHF এই স্থানটিকে বিশ্বের 12টি সবচেয়ে বিপন্ন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের অন্যতম হিসাবে ঘোষণা করেছে। শিব মন্দিরগুলোর মধ্যে 57টি বাংলার চারচাল ঘরানার এবং বাকিগুলো রেকতেউল, রাসমঞ্চ, এক বাংলা এবং সমতল ছাদ বিশিষ্ট প্রকৃতির। পোড়ামাটির টালির টেরাকোটার কাজে স্থান পেয়েছে পুরাণ, কৃষ্ণলীলা, রামায়ণ মহাভারতের কাহিনী, সাঁওতাল আদিবাসীদের জীবনযাত্রা, বন্দুকধারী ব্রিটিশ সৈনিক ইত্যাদি। মূলটির এই প্রাচীন মন্দির নগরীতে ঘুরে বেড়ালেও মনে আসে মৌলিক্ষা মায়ের কথা, যিনি মূলটির আকাশে বাতাসে সদা বিরাজমান, আর তার অলৌকিকতার পরিচয়ও কম নয়। অনেক রাতে হঠাৎ করে মন্দিরের হোমকুণ্ড থেকে অগ্নিশিখা বেরিয়ে আসতে দেখেছেন অনেকেই। মহান তপস্বী কমলাকান্তের বংশধরদের মধ্যরাতে দেবীর সামনে গভীর ধ্যানে মগ্ন থাকার সময় গর্ভগৃহের বাইরে ছুঁড়ে ফেলা হয়েছিল, এও শোনা যায়।
কখনো কখনো রাতে নির্জন মন্দিরের সীমানার ভিতর থেকে একই সময়ে বিভিন্ন জায়গায় ঝাড়ু দিয়ে ঝাড়ার শব্দ শোনা যায়। তাই বলাই যায় সেই প্রাচীন আমল থেকে মা মৌলিক্ষা সবার অলক্ষ্যে অতীন্দ্রিয় জগৎ থেকে সমগ্র মুলুটিকে রক্ষা করে চলেছেন যুগ যুগ ধরে। তাই এই দিব্য ভূমিতে দাঁড়িয়ে সকল শিবজির সাথে মা মৌলিক্ষাকে জানাই অন্তরের প্রণাম। আমি রয়েছি এখন ঝাড়খণ্ড থেকে ফেরার পথে, আর মাঝ রাস্তায় দাঁড়িয়েছি একটা অন্য কথা বলার জন্য। আমি যে টোটো দাদার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি বা যিনি আমাকে নিয়ে গেছিলেন, এত সুন্দর সমস্ত কিছু দেখিয়েছেন, জানিয়েছেন, আর খুব সুন্দর। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন এখানে আসবেন, যদি কোনো সাইড ট্যুরের জন্য টোটো বুক করেন, ওনার টোটোটা বুক করুন একদম ডেফিনেটলি। আর চলুন আগে ওনার সঙ্গে পরিচয়টা করিয়ে দিই, আর ফোন নাম্বারটাও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। দাদা, আজকে তো সকাল থেকে এক টোটো নিয়ে আপনি আমাকে বেশ ঘুরে বেড়ালেন। খুব সুন্দর ঘুরিয়েছেন, অনেকগুলো জায়গা দেখিয়েছেন। আমি একদম আপ্লুত, খুব ভালো লেগেছে আমার। মানে আমি জানতামই না এত সুন্দর একটা জায়গা ওখানে রয়েছে, আপনি না বললে আমি জানতাম না। খুব সুন্দর দেখিয়েছেন। আমার যে দর্শক বন্ধুরা আছেন আমার চ্যানেলে, যখন তারাপীঠ আসবেন, তো আপনার যাতে টোটো বুক করতে পারে, আমি পরিচয়টা একটু করাই। আপনার নামটা একটু বলুন। আমার নাম অনন্ত মাল। আচ্ছা, তারাপীঠ বাড়ি। আচ্ছা, তো ব্যবসায়ী টোটো চালক আচ্ছা। কর্ম। হ্যাঁ, আমরা এদিক সেদিকে যেগুলো সব স্পটগুলো আছে, যেগুলো টোটো যায় মানে সাইড ট্যুর করান আপনারা? করান। আচ্ছা আচ্ছা, আপনি আপনার ফোন নাম্বারটা বলুন, যেটা দিয়ে যোগাযোগ করতে ফোন পারবেন। নাম্বারটা হচ্ছে আমার 9002823173। আচ্ছা, ধন্যবাদ দাদা। আর যারা আমার দর্শক বন্ধুরা আসবেন এই ভিডিও দেখে, অবশ্যই আপনাকে ফোন করে নিলে কিন্তু আপনি একটু তাদেরকে হেল্প করবেন। 100বার আমাদের ওইটাই কর্তব্য, একদম। ওটাই কাজ। মায়ের কাছে আসি, মায়ের বামা খাবার যেমনভাবে চলেছে সেইভাবে চলতে পারবো না, তবুও একটু চেষ্টা করবো যে সেইভাবে চলার মতো মানুষের সাহায্য করার। এইটাই হচ্ছে কর্ম। ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ। ফিরে চললাম তারাপীঠের পথে। তবে সম্পূর্ণ সাইড ট্যুরে এটা অনুভব করলাম যে তারামায়ের বড় বোন মৌলিক্ষা মায়ের দেশ রাজা বাজ বসন্তের রাজ্য মুলটি পরিদর্শন না করলে তারাপীঠ ভ্রমণ অসমাপ্ত।